এসব কে করলো শুনি? জানি না স্যার, কিন্তু আমাদের সাবমেরিনটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যালারে নেভি এসে গেছে, ওদের জাহাজ আর কামান দেখা যাচ্ছে। কি? কি না? হ্যাঁ, নেভিরা তো সামনে চলে এলে তোমাদের মরার এত শখ। কিন্তু স্যার এখন কি করব? কি আর করবে, কেটে পড়ো এখান থেকে। আমাদের পুরো অপারেশন ভন্ডুল করার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু এত অল্প ক্রিউ মেম্বার নিয়ে সাবমেরিনকে কি করে শিফট করব, তাও এত অল্প সময়? সেসব আমি কিচ্ছু জানি না, কিছু করো আর এখান থেকে বেরো, যাও, জলদি করো, যাও। ওকে স্যার। ডেকের উপর আমাদের আরো লোক দরকার। ভাই এই গলিতেই তো এসেছিল। গেল কোথায় ও? ফোন কর, তাড়াতাড়ি ফোন কর ওকে। হ্যাঁ, কেটে দিচ্ছে। হ্যাঁ, ফোন কেটে দিচ্ছে। আরেকবার চেষ্টা কর, আরেকবার ফোন কর। একে তো কি হয়েছে টনি? বন্ধ বলছে। ওই দেখ টনি। ওই যে ধর ওকে। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, চল, গাড়িতে চল, চল চল। অনন্যা, লাইট তো জ্বলছে, তার মানে অনন্যা বাড়িতেই রয়েছে, কিন্তু দরজাটা খুলছে না কেন? অনন্যা, অনন্যা, কোথায় গেছে এই মেয়েটা? অনন্যা, আমি আজকে কিছু জানতে পেরেছি। আমি তোকে আর বিরক্ত করতে চাই না। তুই অনেক কিছু করেছিস আমার জন্য, এতদিন আমার দায়িত্ব নিয়েছিস। এবার আমি চলে যাচ্ছি, তুই নিজের খেয়াল রাখিস। অনন্যা, ও মাই গড, এটা কি করলো এই মেয়েটা? কোথায় খুঁজবো আমি ওকে এবার? কোথায়? অনন্যা, 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 আমার বোন অনন্যা। হ্যালো, আগে হ্যাঁ, আপনার 9টার সময়ের অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম আছে। আপনি প্লিজ পেশেন্টকে নিয়ে চলে আসুন। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, আমার বোনের অবস্থা খুব খারাপ, ওকে এক্ষুনি ডক্টর দেখাতে হবে। এই ফর্মটা ফিল আপ করুন। আমি ফিল আপ করছি ফর্ম, আপনি ওকে ভর্তি তো করুন আগে। স্যার, অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করাটা দরকার। আমি বলছি তো আমি ফিল আপ করে দেবো তোমার ফর্ম, আগে ডাক্তারকে তো দেখাই। স্যার, আপনি এইভাবে কথা বললেই ডক্টর এখানে এসে যাবেন না। আপনার আগেও অনেক পেশেন্টস রয়েছেন, তাদেরকে দেখা হবে, তারপর আপনার বোনকে দেখবেন। আরে কারোর জীবনের প্রশ্ন আর আপনি এখানে ফর্ম নিয়ে পড়ে আছেন। আই এম সরি স্যার, একজন মানুষের জন্য হসপিটালের রুলস পাল্টানো হবে না। আপনি যতক্ষণ ধরে কথা বলছেন ততক্ষণ তো ফর্ম ফিল আপ হয়েই যেত। ঠিক আছে, দিন দিন পেন।
ফর্ম ফিল আপ করার পাশাপাশি 1,00,000 টাকা ক্যাশ কাউন্টারে জমা দিয়ে দিন। 1,00,000? এত টাকা তো নেই আমার কাছে এখন। আজকাল তো শ্বাস নেওয়ার জন্য টাকার দরকার। যদি আপনি টাকা না জমা দেন তাহলে আপনার পেশেন্টকে অ্যাডমিট করা হবে না। ম্যাডাম, ও মরে যাবে, ওর তাড়াতাড়ি ট্রিটমেন্টের প্রয়োজন। আপনার মনে মায়া দেওয়া বলে কিচ্ছু নেই? আপনি ছাড়াও এখানে এত লোকজন আছেন, কার কার উপর দয়া করবো বলুন তো? সবার ওপর। যদি সবার উপর দয়া দেখাই না, তাহলে এখান থেকে আমার ছুটি হয়ে যাবে। তখন আমায় কে দয়া দেখাবে বলুন তো? কি হয়েছে? কি হয়েছে ম্যাডাম? স্যার, আমি কখন থেকে ওনাকে বোঝাচ্ছি যে ডিপোজিট মানি ছাড়া আমরা ওনার পেশেন্টকে অ্যাডমিট করতে পারবো না, কিন্তু উনি তো একই কথা বলে যাচ্ছেন, টাকা নেই আমার কাছে, টাকা কোথায় পাবো? কত টাকা দিতে হবে ম্যাডাম? 1,00,000 টাকা। এই নিন, আর যান তাড়াতাড়ি ওনার বোনকে অ্যাডমিট করুন। গো ফাস্ট। স্যার, ফর্মটা ফিল আপ করুন। ম্যাডাম, আগে পেশেন্টকে অ্যাডমিট করুন, তারপরে ফর্ম ভরে নেবেন। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আপনারা কে আর আমার জন্য এত কেন করছেন? এত কিছু ভেবো না ভাই, আরে মানুষই তো মানুষকে সাহায্য করে, আর এইসব লেনদেন তো পরে দেখা যাবে। চিন্তা করার কোনো দরকার নেই, আমরা এই আশেপাশেই আছি। এই পেশেন্টকে নিয়ে যাবো? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে যাও। আমি আসছি এক্ষুনি। হ্যাঁ যাও। ডাক্তারবাবু, অনন্যা কেমন আছে? সমস্ত রিপোর্ট ঠিক রয়েছে তো? আপনি চুপ করে আছেন কেন? মিস্টার সিদ্ধার্থ, আপনার বোনের ক্যান্সার আবার ছড়িয়েছে। কি? এটা কি করে সম্ভব ডাক্তারবাবু? এটা কি করে হতে? সিদ্ধার্থ, এরকমটাই হয়েছে। কিন্তু অনন্যা তো ঠিকই ছিল, তাই না? ওর সমস্ত রিপোর্ট বলছিল যে ওর আর কোনো বিপদ নেই, আর আপনি বলছেন যে আবার? না ডাক্তারবাবু, এটা হতে পারে না। এমনটাই হয়েছে। গত 3 বছর ধরেও বিপদমুক্ত ছিল, কিন্তু এইবার রোগ অনেক বেশি ছড়িয়েছে। খারাপ কিছু ঘটেও যেতে পারে। আপনি কি বলতে চাইছেন ডাক্তারবাবু? এটাই যে তোমার বোন অল্প কয়েকদিনই বাঁচবে। না ডাক্তারবাবু, এরকম বলবেন? ডাক্তারবাবু, ওর জন্য কিছু করুন না ডাক্তারবাবু, কিছু করুন আমার বোনের জন্য প্লিজ। এক্সপেরিমেন্টাল ট্রায়াল আছে, হয়তো এতে ওর প্রাণ বেঁচেও যেতে পারে। হ্যাঁ, তো করুন এক্সপেরিমেন্ট। আমি কখন আটকালাম? প্লিজ করুন। কিন্তু এই ট্রিটমেন্টে অনেক খরচা হবে। কত? কম করে প্রায় 15 লাখ টাকা। 15 লাখ? অনন্যার জ্ঞান ফিরেছে, ও আপনাকে ভেতরে ডাকছে। আপনি অনন্যার চিকিৎসার ব্যবস্থা করুন। আমি টাকা পয়সার ব্যবস্থা করবই, বাই হুক অর বাই ক্রুক, কিন্তু আপনি প্লিজ ওর চিকিৎসা করুন। তাড়াতাড়ি করো, কারণ আমাদের হাতে সময় বেশি নেই। হ্যাঁ। আরে অনন্যা, ডাক্তারের সঙ্গে কথা হলো আমার। তুই তো একদম ঠিক আছিস। বেশ, আর কয়েকদিনই তোকে বাড়ি ফেরত নিয়ে চলে যাবো আমি। তুই না দাদা, এখনো অব্দি মিথ্যে বলতে শিখলি না।
আমরা আগেরবার ক্যান্সারকে হারিয়েছিলাম, আর এবারেও ক্যান্সার হারবে আমাদের থেকে। তুই তুই বাঁচবি অনন্যা। দাদা, যদি আমার ভাগ্যে বাঁচা থাকতো না, তাহলে দুবার ক্যান্সার হতো না আমার। দাদা, আমার কথাটা শোন। তুই নিজের সমস্ত সুখ আমার জন্য এভাবে ত্যাগ করিস না দাদা। তুই আমায় ভুলে যা দাদা। এবারে নিজে ভালোভাবে বাঁচ। আমার সব খুশি তো তুই অনন্যা। তুই, তোকে যে কোনো ভাবে আমি বাঁচিয়ে ফিরবই। তুই মনের জোর হারাবি না কিন্তু। তুই এত ভালো কেন রে দাদা? কেন এত ভালো? যদি আরো কিছু বছর তোর সাথে বাঁচতে পারতাম আমি। আমার ভাগ্যটাই খারাপ। দাদা, তুই আমার জন্য কত কিছু করেছিস। সব সময় তুই আমার কথাই ভেবেছিস। তাই তো নিজের সব টাকা আমার উপর খরচা করে ফেলেছিস। নিজের চাকরিটার পর্যন্ত বেহালা অবস্থা করেছিস। এখন কি নিজের প্রাণ দিয়ে তুই আমায় বাঁচাবি? স্যার, আপনি প্লিজ বাইরে যান, ওনাকে রেস্ট নিতে দিন। তুই যা দাদা। কোথা থেকে আনবো এত টাকা? কে দেবে আমাকে? আর দেবেই বা কেন? অত চিন্তা করো না। চিন্তা করে নয়, বরং কখনো চেয়ে মনের ইচ্ছে পূরণ হয়। বুঝলে সিদ্ধার্থ? আপনি কে? অবস্থার প্রয়োজন মানুষকে সবকিছু জানিয়ে দেয়। তোমার প্রবলেমটা আমি জানি, আর তার সলিউশনও আছে আমার কাছে। মানেটা কি? তোমার বোনের চিকিৎসার জন্য এখানে টাকা জমা হয়ে যাবে, সে ব্যবস্থা আমি করে দিয়েছি। তুমি অত চিন্তা করো না। এইসব কেন করছেন আপনারা আমার জন্য? আমি তোমাকে কোনো উপকার করছি না, বরং তুমিও আমার জন্য কিছু একটা করতে চলেছ। ওহো, সেই জন্যই আপনারা আমাকে বারবার ফোন করছেন। হ্যাঁ, ঠিক চিনতে পেরেছ। কিছুক্ষণ আগে আমার লোকেরাই তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছে। আচ্ছা, কি করতে হবে আমাকে? সময় হলে আমিই তোমাকে জানিয়ে দেব। আগে তুমি তোমার বোনের ভালো করে চিকিৎসা করাও, তাড়াতাড়ি ওর ট্রিটমেন্ট শুরু করো। আর হ্যাঁ, তারপরে এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করো। স্যার, ওর কাছে দাঁড়াবো? না না না, আর একটু এগো সামনে। আগে দেখতে তো হবে যে ও একা এসেছে নাকি সঙ্গে কাউকে নিয়ে এসেছে। নে, এখান থেকে ইউটার্ন নে। মনে হচ্ছে সঙ্গে আর কেউ নেই। চলো ওর কাছে গিয়ে গাড়ি দাঁড় করা। হ্যাঁ,
এসো ভেতরে চলে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? প্রশ্ন নয়, একদম চুপচাপ বসে থাকো। চলো বরাবর, তাড়াতাড়ি চলো, হাত লাগাও, তাড়াতাড়ি কাজ করো। দে, জলদি জলদি। এইটুকু কম কাজ করতে কি সারা রাত লাগাবি নাকি? চল আফসার, তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি কর। চলো ফটাফট তাড়াতাড়ি। কর। আরে চল চল চল, বের করো। তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি। আরে পাগল, কি করলি তুই? সরি স্যার, হাত থেকে ফসকে গেছে স্যার, ওই তাড়াতাড়ি করছিলাম তাই। তোর এই গাধামোর জন্য আমার কোটি টাকার মাল জলে চলে গেল। আরে এই কেলারে, স্যার বস, বাকি বাক্সগুলো তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে যাই। হ্যাঁ এই চলো, বের কর বের কর, দে ফটাফট। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি। হ্যাঁ এই দুটো লাশই সমুদ্রের মধ্যে কম করে 12 ঘন্টা ডুবেছিল। হ্যাঁ সালুকে, হ্যাঁ কোস্টগার্ডরাই এদের দুজনকে পেয়েছে। ওরাই এই দুটো লাশ উদ্ধার করে আর আমাদের হাতে তুলে দেয়। ভাই, এই দুজনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। এর ক্ষতটা দেখো বস, এ দেখো। দুজনের ক্ষতই এই কথা বলছে। আরও একটা ব্যাপার স্যার, বেশ কিছুদিন ধরে এরা ঠিকমতো খাবার দাবারও পায়নি। এদের বডিজ দেখে লাগছে যে খুব অল্প সময়ের মধ্যেই এদের ওজন তাড়াতাড়ি হ্রাস পেয়েছে। বস, ওদের বন্দি করে রাখা হয়েছিল। এ দেখো, এটা দড়ির দাগ। এদেরকে বেঁধে রাখা হয়েছিল দুজনকেই সমুদ্রের মধ্যে। সমুদ্রের গভীরে কোথায় কোথায় লুকিয়ে রেখেছিল এদেরকে? তারপরে মেরে ফেলেও দিয়েছে। কি কি চাইছিল খুনি? হ্যাঁ সচিন, আচ্ছা ঠিক আছে, বলো সচিন, কি জানতে পেরেছো? স্যার, এরা দুজন সমুদ্রের পাশের গ্রামটাতে থাকে স্যার। আর ওরা কাল রাতে কিছু এমন দেখেছে যেটা বলতে চায়। আচ্ছা, তাহলে বলো কি দেখেছো তোমরা? স্যার, কালকে রাতে আমরা মাছ ধরার জন্য সমুদ্রের অনেক গভীরে যাই। আমাদের নৌকার ইঞ্জিনটা খারাপ হয়ে যাওয়াতে আমাদের ফিরতে অনেক সময় লেগে যায়। স্যার, যখন আমরা ফিরে আসছিলাম তখন কিছুটা দূরে আমরা একটা বোটের আওয়াজ শুনতে পাই, আর তাতে বসে কিছু লোক কারোর জন্য অপেক্ষা করছিল। আচ্ছা, কারা সেই লোক? স্যার জানি না,
অনেক অন্ধকার হয়ে গেছিল। হ্যাঁ স্যার, তখন সমুদ্রের মাঝখান থেকে জোরে জোরে ইঞ্জিনের শব্দ পাচ্ছিলাম। জলের ঢেউ একেবারে উথাল পাথাল করছিল। আর তারপরে সমুদ্রের মাঝখান থেকে কোনো জিনিস ওপরে চলে আসে। সমুদ্রের ভেতর থেকে কোনো জিনিস ওপরে চলে আসে? কি? একটা বড় বাসনের মতন জিনিস হবে। সাবমেরিন, ডুবোজাহাজ? হ্যাঁ হ্যাঁ, ডুবোজাহাজ। আর ওই বোটটা যখন ডুবোজাহাজের পাশে যায়, আর তখন ওখানে কিছু লোক কাজ করছিল স্যার। কি কাজ করছিল? জানি না স্যার, অনেক রাত হয়ে গেছিল তো দেখতে পাইনি। তখনই আমরা গুলি চলার শব্দ শুনতে পাই। গুলি চালানোর শব্দ? কটা গুলি চলেছে? 2টো গুলি স্যার। ও, 2টো গুলি চলেছে। আর আমরা 2টো লাশও পেয়েছি। আর আমরা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যাই স্যার। স্যার, একটা কথা বুঝতে পারলাম না, সমুদ্রের মাঝামাঝি এই সাবমেরিন কি করছিল? সেটাই তো। আর ওই বোটটায় তাহলে হচ্ছিল কি? স্যার, হ্যাঁ পঙ্কজ? স্যার, মিসিং পার্সন ব্যুরো থেকে 2জন ভিক্টিমের ডিটেলস পাওয়া গেছে। গ্রেট। অমল, মনোজ আর দুজনেই একই দিনে নিখোঁজ হয়েছে। আর স্যার, দুজনেই মেরিন ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ, সেটাই তো, মেরিন ইঞ্জিনিয়ার। সচিন, এটা কোনো কোইন্সিডেন্ট নয়, কোনো সংযোগ নয়। কারণ মেরিন ইঞ্জিনিয়ার্সরা অনেক কিছু কাজ করে সাবমেরিনে, ডুবোজাহাজে। এটা কোনো কাকতালীয় নয়। আর স্যার, ইন্ডিয়ান ওয়াটারে এই ডুবোজাহাজ আসলে কি করছিল? কিছু না কিছু গোলমাল তো আছে, খুব বড় রকমের গোলমাল আছে, খুব বড় রকমের গোলমাল। খোঁজ নিতে হবে ওই ডুবোজাহাজের ব্যাপারে। ইন্ডিয়ান নেভি, ভারতীয় নৌসেনা থেকে এখানে 100 কিলোমিটারের রেডিয়াসে কোনো সাবমেরিন নেই। মাছওয়ালারা কি এই লোকেশনটাই বলেছিল? মনে হচ্ছে ওই সাবমেরিন আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। একটা রক সাবমেরিন ইন্ডিয়ান ওয়াটারে? বিশ্বাসই হচ্ছে না। কিন্তু এটাই সত্যি। কিন্তু ওরা করছিলটা কি? এটাই তো খোঁজ নিতে হবে। স্যার, ইনি মনোজের ওয়াইফ। ইনি অমলের বাবা, আর এই হচ্ছে তানিয়া স্যার, সিদ্ধার্থর বোন। এরা বলছেন যে সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার ছিল, আপাতত নিখোঁজ। আচ্ছা, তোমার ভাই কবে থেকে নিখোঁজ? স্যার, কাল থেকে নিখোঁজ। তখন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। হসপিটালে? কেন, কি হয়েছিল তোমার? স্যার, অ্যাকচুয়ালি আমার আবার ক্যান্সার হয়ে গিয়েছিল। ছিল? ক্যান্সার হয়েছিল দ্বিতীয়বারে? স্যার, ডক্টর বলছিলেন আমার ক্যান্সার আবার অ্যাগ্রিভেট হয়ে গেছে, কিন্তু আজ সকালে টেস্ট করে জানা গেল আমার ক্যান্সার নয়, আমি একদম সুস্থ। কি? ক্যান্সার উধাও হয়ে গেল? হ্যাঁ স্যার, আর এই খবরটা দেওয়ার জন্যই দাদাকে ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন নট রিচেবল আসছিল। আমি ভেবেছিলাম হয়তো বাড়িতে আছে, তাই আমি তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। সব রুমে খুঁজলাম স্যার, কিন্তু কোথাও আমার দাদা নেই। ভাবলাম হয়তো আশেপাশে কারোর বাড়ি গেছে। সব জায়গায় খোঁজ করলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না ওর ব্যাপারে। আপনি নিজেকে সামলান, খুব তাড়াতাড়ি আপনি দাদাকে পেয়ে যাবেন। আচ্ছা, মনোজ আর অমল কিভাবে নিখোঁজ হলো? স্যার, অমলের সেই সময় চাকরি ছিল না। গত মাসের 7 তারিখে ও বলল যে ও নাকি একটা চাকরি পেয়েছে।
আর 3 দিন পর যখন ও ইন্টারভিউর জন্য গেল তো ফিরে আসলো না আর। কোন কোম্পানিতে জব পেয়েছিল? স্যার সেটা তো জানি না, কিন্তু অমল বলেছিল যে কোনো রিক্রুটিং এজেন্সি আছে, তাদের সোর্সেই এই কাজটা পেয়েছে, আর ইন্টারভিউ সমস্ত ব্যাপারটা জানা যাবে। স্যার স্যার মনোজ আমাকে এটাই বলেছিল যে কোনো একটা রিক্রুটমেন্ট এজেন্সি আছে যারা জবের এগ্রিমেন্ট করেছে। বেনামি রিক্রুটমেন্ট এজেন্সি, লোকেদের চাকরির লোভ দেখিয়ে মেরিন ইঞ্জিনিয়ারদের কিডন্যাপ করছে এরা। মেরিন ইঞ্জিনিয়ারদের দেখুন, আপনাদের সঙ্গে যা কিছু হয়েছে সেজন্য আমরা খুবই দুঃখিত। আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখছি না ওই অপরাধীদের ধরার জন্য। আপনারা নিজেদের বাড়িতে চলে যান, কেমন? রবি, এনাদের ছেড়ে দিয়ে এসো। যান। চলুন। স্যার হ্যাঁ, স্যার প্লিজ স্যার আমার দাদাকে খুঁজে দিন আপনারা। ও ছাড়া আমার আর কেউ নেই স্যার, আমার আর কেউ নেই। দেখো মা, চিন্তা করুন না, তোমার ভাইকে আমরা খুঁজে দেবো, আমরা কথা দিচ্ছি। যাও। স্যার পারবেন তো আপনারা? থ্যাংক ইউ স্যার। এই অনন্যা ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। স্যার স্যার হতে পারে যে সাবমেরিনে প্রচুর টেকনিশিয়ানের প্রয়োজন ছিল, আর সেই জন্যই ওরা এই চাকরির জালটা পেতেছিল। স্যার এই ডুবোজাহাজটা কোথায় আছে আমরা জানি না স্যার, তাহলে অপরাধীদের আমরা ধরবো কি করে? পঙ্কজ, আমাদের এমন কিছু করতে হবে যাতে অপরাধীরা আমাদের খোঁজে আর এই ডুবোজাহাজ অব্দি নিয়ে যায়। কিন্তু অপরাধীরা আমাদের খুঁজবে কেন? খুঁজবে কেন? খুঁজবে না? ওদের তো 2জন ইঞ্জিনিয়ার মারা গেছে, আর ওদেরকে রিপ্লেস করার জন্য এদের নতুন ইঞ্জিনিয়ার তো লাগবেই। আর এই জন্য আমরা অনেক ভেবে চিন্তে প্ল্যান তৈরি করব। ভেবে চিন্তে প্ল্যান তৈরি করব। মনে হচ্ছে এসে গেছে। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছেন। আসুন না, আসুন ভেতরে। অশোক আপনার জন্যই ওয়েট করছিল। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ওয়েলকাম ওয়েলকাম, প্লিজ হ্যাভ এ সিট স্যার। বসুন বসুন। আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে। নো থ্যাঙ্কস, আমি চা খাই না। স্যার প্লিজ আমার ভাইকে চাকরিটা দিন না, প্লিজ স্যার। আমাদের অনেক ধার রয়ে গেছে, জানি না আমরা কিভাবে সেটা শোধ করব। দিদি দিদি, এক মিনিট। আরে আমাদের তো আগে কথা বলতে দাও প্লিজ। তুমি এসো, তুমি আমার জন্য চা করে নিয়ে এসো, যাও প্লিজ প্লিজ। জানি না তুই কবে চাকরি পাবি, আমার তো খুব চিন্তা হয়। সরি স্যার, ওই আমার দিদি আসলে একটু আমার চাকরি নিয়ে খুব টেনশনে আছে আর কি। ওনার একটু আসলে টাকা নিয়ে ওনার একটু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হয় এরকম, আসলে টাকা জিনিসটাই এরকম। তাহলে স্যার আমার এই চাকরিটা পাকা ধরে নেব স্যার। দেখা যাক, তার আগে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। যা জিজ্ঞেস করতে পারেন, আমি রেডি স্যার। কিন্তু স্যার প্লিজ স্যার, এই চাকরিটা আমাকে আপনি দিয়ে দিন প্লিজ স্যার। অ্যাকচুয়ালি স্যার আসলে আমাদের টাকার খুব প্রয়োজন স্যার। স্যার প্লিজ স্যার। খুবই এক্সাইটেড দেখছি আপনি এই চাকরিটা নিয়ে। সে তো একদমই স্যার। আসলে স্যার আমি আগে ওই গভর্নমেন্ট জব করতাম স্যার। স্যার ওই গভর্নমেন্ট জবে প্রমোশন আর টাকা পেতে অনেক কষ্ট করতে হয় স্যার। এই জন্যে স্যার আমি রিজাইন করে দিয়েছি। আপনার পুরো নাম আর ডেট অফ বার্থ? আমার নাম অশোক কুমার। ডেট অফ বার্থ 10th April 1976। আর কোয়ালিফিকেশনস? মাস্টার করেছি স্যার, মাস্টার ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ফ্রম GID কলেজ।
তার মানে সাবমেরিনের ইঞ্জিনের মেনটেন্যান্স আর নেভিগেশনের ব্যাপারে তো নিশ্চয়ই নলেজ আছে। ইয়েস 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 স্যার, ইউ আর রাইট স্যার। তো মিস্টার অশোক, একটা কথা বলুন, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী একটা সাবমেরিনকে জলের নিচে কতটা গভীর অবধি নিয়ে যেতে পারেন? কত গভীর অবধি? স্যার সেটা তো ওটা স্যার ডিপেন্ড করে স্যার, মডেলের ওপর ডিপেন্ড করে স্যার। ওর ভেতরে গিয়ে আমি সাবমেরিন ঠিক করেছি স্যার। আর মেরিন তো অনেকটাই নিচে যায় স্যার, 400 অবধি যাই স্যার। ও হ্যাঁ, আমি আপনার স্কুলের প্রিন্সিপাল মিস্টার সুরেশের সঙ্গে কথা বলেছিলাম, আপনার খুব প্রশংসা করছিলেন। ওনার টাচে আছেন তো আপনি? প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার খুব ভালো লোক স্যার। স্যার আমার প্রিন্সিপাল আমার মেন্টরও ছিল স্যার। ওনার নাম স্যার সুরেশ নয়, মহেশ ছিল স্যার। আর স্যার উনি তো 2012-এ রিটায়ার করে গেছেন। আর ওনার পরে হয়তো সুরেশবাবু এসেছেন প্রিন্সিপাল হয়ে, ওটা স্যার আমি ঠিক জানি না স্যার, সেটা আপনি নিশ্চয়ই জানবেন। ওকে মিস্টার অশোক, আপনার চাকরিটা পাকা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্রবলেমটা অবশ্যই আমরা দেখব। আপাতত এই চাকরিটা 6 মাসের জন্য। ওকে ওকে ওকে। এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস আপনি জয়েন করার পর জানতে পারবেন। অফকোর্স স্যার, থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ, দুপুরে ঠিক 2টোর সময় এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করবেন। শিওর স্যার, থ্যাংক ইউ। কাজ হয়ে গেছে, আরো একটা জব পাকা হয়ে গেছে আমার। আচ্ছা, খেলা খেলছে আমার সঙ্গে। নমস্কার। হ্যাঁ ঠিক আছে, ভিতরে বস। সুশীল, চলো তাড়াতাড়ি, ভালো করো। নমস্কার। কি ব্যাপার, আপনারা কিছু বলছেন না যে? আচ্ছা, আপনারা কি এদের... এই চুপ চুপ চুপ। হ্যালো, আরে ও স্বাস্থ্য চলছে, হয়তো ঘুমোচ্ছে। সচিন তাড়াতাড়ি, ওরা যেন আমাদের নজরে এড়াতে না পারে। আরে স্যার, আপনি চোখ খুলে কেন ঘুমোচ্ছেন? খুব স্ট্রেস পড়ে চোখের উপরে। আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। এখন তোরও ঘুমানোর সময় চলে এসেছে। আরে কিন্তু আমি রাতে ঘুমোই, দিনের বেলা
স্যার ওরা তো বেরিয়ে গেল। সচিন, কিছু একটা করো, ওই গাড়িটাকে আমাদের ফলো করতেই হবে। গাড়িটা কোথাও দেখতে পাচ্ছি না। সচিন দেখো একটু, দেখো তোমার রাইটে কিছু দেখা যাচ্ছে কিনা। স্যার ওই যে গাড়িটা। ইয়েস, কিন্তু ওরা রাইট সাইডে যাচ্ছে কেন? হ্যাঁ স্যার, এরা ঘুরে গেল কেন? ওদের তো সোজা যাওয়া উচিত ছিল, সমুদ্র তো সামনে। নিখিল, অভিজিৎকে ট্র্যাপ করো ওই জিপিএস এ। অভিজিৎ স্যারের জিপিএস ডিভাইস সিগন্যাল দিচ্ছে না, কাজই করছে না। ওভারটেক করো এই গাড়িটাকে, ওভারটেক করো। এই দাঁড়া 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 দাঁড়া। বাঁকড়া সবাই কোথায়? কি হয়েছে? চুপ বল, গাড়ির ভেতরে যারা ছিল তারা কোথায়? স্যার এর মধ্যে কেউ ছিল না। কেউ ছিল না মানে? দেখ, সব সত্যি সত্যি বলে ফেল, নাহলে। সত্যি বলছি স্যার, আমাকে একটা লোক বললো যে সঙ্গমনগর চৌরাস্তার মোড়ে গাড়িটা দাঁড় করিয়ে চলে যেতে। আর কি বলেছে? আর তো কিছু বলেনি। এই কাজের জন্য ও আমাকে ৫,০০০ টাকাও দিয়েছে। ওই মেরিন অব্দি পৌঁছানোর একটাই রাস্তা ছিল, আর সেটাও বন্ধ হয়ে গেল। নিখিল, সিআইডির কোনো রাস্তা বন্ধ করা যায় না। যদি একটা রাস্তা কেউ বন্ধ করে, অন্য রাস্তা আমরা তৈরি করি। দুজন ইঞ্জিনিয়ার ছিল, আর দুজনকেই একসঙ্গে গুলি করে মারে। কে বলতে পারে? যে কোনো দিন আমাদের নাম্বারে চলে আসতে পারে। হ্যাঁ, আমাদেরও একদিন আসবে, সমুদ্রের মাঝে আমরা ডুবে যাব, কিন্তু আমাদের ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না। ঠিক বলেছ, কিন্তু মৃত্যুর আগে একবার বেঁচে ওঠার চেষ্টা তো করতেই হবে না? চারদিকে সমুদ্র, সিদ্ধার্থ, আমরা চাইলেও কিছু করতে পারবো না। কোথায় যাবে তুমি? কন্ট্রোল রুমের ভেতরে। কি? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটা প্ল্যান আছে। কেউ ওখানে? আরে এখানে কি করছিস? আমার পেটের ভিতরে খুব জোরে ব্যথা করছে। পেটে ব্যথা না নাটক করছিস? সত্যি বলছি, আমার পেটের ভেতরে খুব জোরে ব্যথা করছে। কিছু একটা করো প্লিজ। এই আবার কোথায় গেল? চল, ঠিক আছে ঠিক আছে, চল চল, এদিকে চল।
এখানে ওষুধপত্র আছে, খেয়ে নে। কিন্তু এখানে পেট ব্যথার ওষুধ কোনটা? আরে আমি ডাক্তার নাকি? যা খাবার খা, তারপর ঘরে চলে যা। কিন্তু আমি কি করে জানবো যে এখানে পেট ব্যথার ওষুধ কোনটা? আরে শুনুন, শুনুন না। এই, এখানে কি করছিস? আমি কন্ট্রোল রুম দেখতে এসেছিলাম শুধু। এই না জিজ্ঞেস করে কি করে এলি তুই? এদিক ওদিক গেলে না প্রাণে মেরে দেবো। চল বেরো এখান থেকে, বেরো, চল। কি হলো? রাতারাতি জল থেকে কিছু লোক নিখোঁজ। নলিনী মারা গেছে। আরে সঙ্গীতা, 7-7টা লোক উধাও হয়ে গেছে একের পর এক, আর এইসব গত 2 মাস ধরে চলছে। আর তারপরেও আম্বাবাড়ি চলের আর গুলাবাড়ি চলের লোকেদের নজরই পড়ছে না। হ্যাঁ, মানছি যে ডেভেলপমেন্টকে আটকানো যাবে না, কিন্তু ওদের পরিচিতি তো ওই জায়গাটাকেই ঘিরে। 50 লাখে বিক্রি করেছিলাম আমার ঘরটা, আর আমি কত পেলাম? 5 লাখ। কি? আমাকে ধানকটি ভাই এখানে পাঠিয়েছে। ঠিক আছে। আমি তোমাকে যে জিনিসটা দেবো না, খুব সাবধানে সেটা নিয়ে যাবে। তোর আমাকে শেখাতে হবে না কিভাবে নিয়ে যেতে হবে আর কিভাবে নিয়ে আসতে হবে, বুঝেছিস? এখানেই দাঁড়াও। তুমি বেশি গোয়ার্তুমি করার চেষ্টা করো না। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। এই প্যাকেটটা রাস্তায় একদম খুলবে না। এই যে মামু, গোল গোল চোখ করে কি দেখছিস? হ্যাঁ, আমি তো তোমাকে বাঁচানোরই চেষ্টা করছি। যদি খোলো তাহলে তোমার জীবন চলে যেতে পারে। এরপর যা চাইবে তুমি সেটাই করতে পারো। কেন, বম আছে নাকি? কি লাভ জেনে? তোমাকে যেটা বলছি সেটা শুধু মুখ বন্ধ করে পালন করো। আমি নেব না, আগে আমি ধানকুটি ভাইয়ের সঙ্গে কথা বলবো। হ্যাঁ ভাই, আরে এখানে আমাকে ওই ঝামেলাওয়ালা প্যাকেটটা দিচ্ছে। আরে তোকে কি বলেছি আমি? যেটা বলেছি সেটাই কর, বুঝতে পারিস না নাকি? ঠিক আছে ভাই। ভাই চুপচাপ নিয়ে নে আর ফিরে আয়। হ্যাঁ, ওকে ওকে ভাই, আমি ফোন রাখছি ভাই।
কিছু লোক আছে যারা ধমক না খেলে মনে শান্তি পায় না। গালাগাল খেয়েছো তো? হ্যাঁ, এই নাও। আর মনে রেখো, রাস্তায় প্যাকেটটা একদম খুলবে না। যদি খোলো, সোজা ওপরে। ঠিক আছে ভাই, আসছি। নমস্কার এসিপি সাহেব। নমস্কার। নলিনীর খুনি কি ধরা পড়েছে? এখন পর্যন্ত তো ধরা পড়েনি, তবে খুব শিগগিরই ধরা পড়বে। সঙ্গীতা আর নলিনী দুজনের খুনি, আমাদের হাত থেকে তাদের নিস্তার নেই। সঙ্গীতাও মারা গেছে? আগে হ্যাঁ, ওনাকেও খুন করা হয়েছে। এই রিমা, কাঁদিস না রিমা, ধৈর্য রাখ রিমা। সঙ্গীতা ছেলে রাহুল কোথায় আছে স্যার? রাহুলকে আমরা ওর মামার কাছে পৌঁছে দিয়েছি। আর ওই যে কেতন কাকা, উনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, কেতন কাকার তো ভালো থাকারই কথা, কিন্তু ওনার ব্যাপারে কিছু জানতে পারছি না, এই জন্য আমরা ওনার সঙ্গে দেখা করতে চাইছিলাম। আচ্ছা, তোমার এই কেতন কাকা কোথায় থাকেন বলতে পারবে? স্যার, আবার কি গ্লাভস পরতে হবে? হ্যাঁ, গ্লাভস তো পরতেই হবে, হয়তো তালা থেকে আমরা কোনো প্রমাণ পেয়ে যেতে পারি। ঠিক আছে স্যার। স্যার, হ্যাঁ, এই কেসটাতে সবাই নিখোঁজ হচ্ছে, আবার নিজে নিজের চল থেকে। হ্যাঁ পঙ্কজ, শুধু তাই হয়নি, যারা যারা নিখোঁজ হয়েছে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে, আর একজনের লাশের সঙ্গে তো আমরা 8,30,000 টাকা পেয়েছিলাম। হ্যাঁ স্যার, আর সব থেকে বড় প্রশ্ন এটাই আসছে যে ওনারা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলেন। সেটাই তো, না এদেরকে কেউ দেখেছে, না এরা কাউকে বলে গেছে যে ওরা ছেড়ে চলে যাচ্ছে, এমনকি ওরা ঘরও বিক্রি করেনি, এমনি উধাও হয়ে গেল কাউকে কিচ্ছু না বলে। কিছু তো একটা গোলমাল আছে এদের উধাও হওয়ার পেছনে, এই রহস্য তো ভেদ করতেই হবে আমাদের। তালা খুলে গেছে। দুটো পাখাই চলছে। স্যার, হতে পারে যে তাড়াতাড়িতে ফ্যান বন্ধ করার সময় পাইনি। না পঙ্কজ, আমি তা মনে করি না। এই দেখো, চায়ের কাপটা পুরোটাই ভরা, চা খাওয়ার সময়ই পাইনি। মনে হচ্ছে চা খাওয়ার আগে হঠাৎ কিছু ঘটে গেছিল, যেটার কারণে কেতন কাকা উধাও হয়ে যায়। এটা কি? পঁচিশে মার্চ 2014, এই দিনই তো কেতন কাকা উধাও হয়ে যায়। মানে স্যার, উনি যেদিন নিখোঁজ হন ওই দিন ওনার জন্য কেউ চিঠি পাঠিয়েছিল। হ্যাঁ, এই দেখো, খামটার ভেতরে কিছু লিখেছে দেখছি। স্যার, একটা এনভেলপ এখানেও পড়ে রয়েছে স্যার, বন্ধ এটা স্যার। আচ্ছা, কিছু লিখেছে এর মধ্যে? না স্যার, নাম ঠিকানা কিচ্ছু নেই। দেখো তো একটু খুলে কি আছে। সাবধানে নিয়ে এসো। কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই বিল্ডিং এ যতগুলো টেবিল ফ্যান আর টাওয়ার ফ্যান আছে সব এই ঘরে এনে লাগাও, আর অক্সিজেন স্প্রে নিয়ে এসো তাড়াতাড়ি। সচিন, দেখো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। অক্সিজেন স্প্রে নিয়ে আসো। স্যার, এই যে সচিন, তুমি চোখটা বন্ধ করো, দেখো আমি স্প্রে করছি, অক্সিজেন স্প্রে, ঠিক হয়ে যাবে। হাঁ করো, হাঁ করো। এবার বেটার লাগছে? বেটার? স্যার, আগের থেকে গুড, ভালো লাগছে স্যার। একটা কাজ করো, বাড়িতে যাও আর বিশ্রাম করো। হ্যাঁ, আমরা এই দিকটা সামলে নেবো। না স্যার, আমার চিন্তা করতে হবে না স্যার, আমি একদম ঠিক আছি। ঠিক আছেন স্যার? ঠিক আছে, ওঠো।
দেখো 15,000, আর সেটাও উল্টো লিখেছে। হতে পারে কেউ কেতন কাকাকে 15,000 টাকা কাগজের সাথে মুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, সেটা হতে পারে। আর তারপরে আঠা দেওয়া কাগজটার ওপরে মোটা অক্ষরে লিখেছিল, যেটার ইমপ্রিন্ট এই কাগজটার উপরে এসে যায়। স্যার, পেন্সিলের লেখাটা এতটা ডার্ক ছিল যে এনভেলপেও পুরো ছাপ পড়ে গেছে। হ্যাঁ পঙ্কজ, এটা কোনো বিশেষ ধরনের পেন্সিল দিয়ে লেখা। দেখতে হবে আশেপাশে কোনো স্টেশনারি দোকান আছে কিনা, খোঁজ নিতে হবে এই পেন্সিলটার ব্যাপারে। যাও আগে খুচরো নিয়ে এসো। কাকু খুচরো নেই তো। তাহলে এসে পরে নিয়ে যাও। কি হচ্ছে মা? কাকু আমার এই জিওমেট্রি বক্সটা চাই, কিন্তু আমার কাছে খুচরো নেই তো। কোনো ব্যাপার না। কি দাম আছে এই জিওমেট্রি বক্সের? 25 টাকা স্যার। 25 টাকা? পঙ্কজ এনাকে 25 টাকা দিয়ে দাও তো। খুচরো রাখার চেষ্টা করো নিজের কাছে। এই নাও। থ্যাংক ইউ কাকু। ভালোভাবে পড়াশোনা করবে। হ্যাঁ, কিন্তু আপনারা কারা? চেনা নেই জানা নেই, বাচ্চাটাকে জিওমেট্রি বক্স কিনে দিলেন। সিআইডি অফিসার। সিআইডি? কিন্তু আমি তো ইনকাম ট্যাক্স, জিএসটি ঠিক সময় জমা দিই। এটা তো খুব ভালো কথা, আর তাই উচিত। আমরা কিন্তু অন্য কোনো কাজে এসেছি আপনার কাছে। এটা একটা খাম, এটার উপর এটা দেখুন, একটা পেন্সিলের ছাপ উঠেছে। আপনি কি বলতে পারবেন এটা কোন পেন্সিলের ছাপ উঠেছে? স্যার, এটা কোনো সাধারণ পেন্সিলের দাগ নয়। যে লিখেছে সে নিশ্চয়ই 6B বা 8B পেন্সিল ব্যবহার করেছে। 6B বা 8B? হ্যাঁ স্যার। এই ধরনের পেন্সিল আপনার কাছে আছে? হ্যাঁ আছে, আছে তো স্যার, এক্ষুনি দিচ্ছি। এই নিন। এটা 6B আর এটা 8B। সচিন, এই পেন্সিলের শীষের পয়েন্টগুলো দেখেছো? একেবারে কালো কয়লার মতন। আচ্ছা, এটা তো সাধারণ মানুষ ব্যবহার করে না, তাই না? এটা সাধারণ পেন্সিলের থেকে একটু দাম বেশি, তাই সাধারণত আর্ট স্টুডেন্ট আর ইন্টেরিয়ার ডিজাইনাররাই এটা ব্যবহার করে। আর্ট স্টুডেন্ট বা ইন্টেরিয়ার ডিজাইনার। দেখুন, এখানে একটা অম্বাবাড়ি চল আছে। আচ্ছা, ওখানে কি কেউ এরকম পেন্সিল ইউজ করে? আম্বাবাড়ি? হ্যাঁ স্যার, দুজন আছে যারা ফোন করে এই পেন্সিল দুটোরই অর্ডার দেয়। তারা কারা? স্যার, নাম তো জানি না, তবে কপিতে ওদের ঘরের নাম্বার লেখা আছে। দেখান। এই যে স্যার, ঘরের নাম্বার 306। আরে কাকি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এরা হচ্ছে সিআইডির লোক। সিআইডি যতক্ষণ না কেস সলভ হচ্ছে, চা কেন জলও খায় না এরা। আরে কে? দরজা খুলুন। আরে খুলছি রে বাবা, খুলছি। সারাক্ষণ এই ঠুকুর ঠুকুর করে চলেছেন, কারা আপনার? আরে আপনারা? হ্যাঁ, আমি ফাল্গুন রাও। আমি। আরে বাহ, কেসটা সলভ হয়ে গেছে? যাক, ভালো হয়েছে। না, কেস সলভ হয়নি, কিন্তু মনে হচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি সলভ হবে। মানে? মানে এই এনভেলপ? হ্যাঁ, এই খামটা, এটা তুমি কেতনকে দিয়েছিলে, তাই না? না তো, আর কেতন কাকার সাথে আমার অনেকদিন কথাবার্তা হয়নি। হ্যাঁ, কেতনের সঙ্গে কথাই হয়নি। বিশ্বাস করুন, কেতনের সঙ্গে তোমার কোনো কথা হয় না, তাই তো? হ্যাঁ, বাহ, বলু আর কার। বাহ, এত পেন্সিল ব্যবহার করো, তাই তো? আচ্ছা, ড্রয়িং এর জন্য আর তাছাড়া কেতনের খামের উপর 8B পেন্সিল দিয়ে 15,000 টাকা লেখার জন্যও, তাই তো? হ্যাঁ, আপনারা এইভাবে ভাসাতে পারেন না। না, কি ভেবেছেন আপনারা? না স্যার, প্রমাণটা দিয়ে দিয়ে কে? দেখো ফাল্গুন, পরে আবার বলো না যে তোমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করেনি। হুমকি? স্যার, হুমকি?
হ্যাঁ, আপনারা এইভাবে বলির পাঁঠা বানাতে পারেন না? কি প্রুফ আছে? কি প্রুফ আছে আপনাদের কাছে? প্রুফ চাইছো? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি বলে দিচ্ছি, বলছি আমি সব বলে দিচ্ছি আপনারা। স্যার, ওই চিন্টুর কথাতেই আমি এই খামটা দিয়েছিলাম কেতন কাকাকে। আচ্ছা, চিন্টুর কথা শুনে তুমি করেছিলে এটা? চিন্টু কোথায়? বলো তাড়াতাড়ি। জানি না, মনে নেই? কিছুই জানো না তুমি? হ্যাঁ, চিন্টু উধাও, তাই পুরো বদনামটা চিন্টুর গায়ে ছুড়ে দিচ্ছ, তাই তো? মায়ের দিব্যি নিয়ে বলছি স্যার, মায়ের দিব্যি নিয়ে বলছি। ওই যে চিন্টু আছে না, চিন্টু আমাকে প্রতি মাসে 10,000 টাকা দিত। তার বদলে আমি সব বাড়িতে প্যাকেট পৌঁছে দিতাম। হ্যাঁ, আর তারপরে? আর একটা কথা স্যার, খাম ছিল 2 ধরনের। একটার মধ্যে টাকা থাকতো স্যার, আর অন্য খামে? আর একটা খামে অন্যটাতে বোম থাকতো, বোম। ওটা যখন ফাটতো লোক বেহুশ হয়ে যেত, তো তখন আমরা সব গায়েব করতাম স্যার। আমরা কোথায় গায়েব করতে? তাড়াতাড়ি বলো। জানি না স্যার, আমি কিছু জানি না। বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। ওই যে চিন্টু সব জানে। আমি কিছু জানি না। চিন্টু এখানে নেই, সেজন্য ওর মাথায় সব দোষ চাপাচ্ছে ও। না, বিশ্বাস করুন, আমি সব সত্যি বলেছি। বিশ্বাস করুন স্যার। আমি আর একটা কথা জানি। কি? এই চিন্টু সবসময় একটা কথা খুব বলতো স্যার, ওই পুরো চলটাকে কিনে ফেলবে স্যার। ও তো পুরো চল কিনতে চেয়েছিল। হ্যাঁ, পুরো চলটা চিন্টু কিনতে চেয়েছিল, আর গুলাবরি চল সেটাও চিন্টু কিনতে চেয়েছিল। উর্মিলা, জিরে দিয়ে দিয়েছি, এবার কি করবো রে? একটা কাজ কর, সব সবজি ওর মধ্যে ঢেলে দে আর গ্যাসটা কমিয়ে দে আর 2টো সিটি দে। আরে কিরে, কোথায় যাচ্ছিস? এত তাড়া কেন? আরে হ্যাঁ দাদা, সেরকমই কিছু ভাবো। কি ব্যাপার বাবা, তুমি কি বাইরে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ কাকা, আমি আমার গ্রামে যাচ্ছি। কোটলুর? হ্যাঁ বৌদি, ওখানেই। এইভাবে হঠাৎ? ওই একটু দরকারি কাজ পড়ে গেছে। সব ঠিক আছে তো? যদি টাকা পয়সার দরকার হয় তুমি আমাকে বলো। আরে না কাকা, আমার টাকা পয়সার কোনো দরকার নেই। আর এমনিতেও আমার 2জন কাকা আছে তো সাহায্য করার জন্য। তোমার কাকাও আছে? আরে হ্যাঁ বৌদি, একজন নয়, আমার দুজন কাকা আছে, কাল্লু কাকা আর কাঞ্চা কাকা। কাল্লু কাঞ্চা, এইসব কি নাম? আরে ছাড়ো না, আর যতদিন না আমি গ্রামের থেকে ফিরছি আমার 2জন কাকা এখানেই থাকবে। কেমন আছিস ভাইপো? কাকা তোমরা এসে গেছো? কি ব্যাপার, চলে যাচ্ছিস? নাও, এসে গেছে কুশলের 2 কাকা, কালু আর কাঞ্চা। হ্যাঁ, এত রাতে আবার কে এসে গেল? দাঁড়াও, আরে দাঁড়াও। এই! কিট্টু, তুই আবার ভুলভাল করছিস। কালকেই তো শেখালাম তোকে। এইভাবে নয়, এইভাবে। আরে ভাই, 2 দিন বাদে কম্পিটিশন আছে, আমরা হেরে যাব তো। সরি ভাই, 2 দিন ধরে ওই 3টে ফাঁকা ঘরের দিকে তাকালে মনটা বসছে না নাচে একদম রে। নলিনী কাকির বাড়িটা এখন আর খালি থাকবে না। এই বাড়িটা এখন থেকে আমাদের, এখানে আমরা থাকবো। এরা আবার কারা? কে জানে। মাসে, আমি আমার নিজের প্রশংসা করতে ভালোবাসি না। কি গো, বলো না গো, আমি কে?
ইনি না, ইনি আমার স্বামী। আমি তোমার নামটা বলি? বাবু বলবে, লাস্টে বাবু বলবে। অঙ্কিত বাবু। আর আমার নাম পূজা। তোকে কে বলেছিল নিজের নাম বলতে? শুধু আমারটা জিজ্ঞেস করেছিল। সব 12টা বাজিয়ে দিলে। এবার চল তাড়াতাড়ি ওপরে চল। আপনি নলিনী কাকির বাড়িতে থাকবেন? এই যে বাবু, এই বাড়িটা আমার, পুরো 25 লাখ টাকা দিয়ে কিনেছি, বুঝেছো? ও দাদা, এসব কি বলছেন আপনি? আরে শিল্পা কাকি, নলিনী কাকি তো কখনো বলেনি যে ঘর বিক্রি করবে। আমি এসব শুনতে। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? ওপরে যাসনি? আজ তোর খাওয়া বন্ধ, শুধু শুধু শুকনো রুটি খাবি তুই। এক মিনিট, কোথায় যাবে তোমরা? আর আমরাই বা মানবো কেন? নলিনী তোমাদের ঘর বিক্রি করে দিয়েছে। মাসি, তুমি খুব কথা বলছো। ওগো, পেপার দেখাও তো। হ্যাঁ দেখাও। হ্যাঁ দেখাও ভাই, পেপার দেখাও। পেপার? আরে পেপার এটাতে আছে, সবকিছু আমাকে বলতে হবে নাকি? চলো দেখাও পেপার হ্যাঁ, দেখাচ্ছি। এই তোমরা নিজের ঘরে গিয়ে ঝগড়া করো, আমাদের পেপার দেখাও, পেপার। ওসব নকল নয় তো? নকল? হ্যাঁ, নকলই হতে পারে। পেপার দেখাও, চলো। কোথা থেকে এসে যায় যত সব আসে? মার এখানে। আরে আমাকে না, ওদের দেখাও, ওদের, না হলে মেরে দেবে আমাকে। তুইও তো তাই চাস, তাই না? দেখো তো। আরে নকলই হবে, এত ভাবছো কেন? নকল। 25 লাখ টাকা দিয়েছে। কাকি, হ্যাঁ কাগজ তো সব ঠিকঠাক আছে। হয়েছে তো শান্তি? দেখে নিয়েছেন? এবার আমি যাবো উপরে? আমার পেপার দেন। চলো চলো, এবার উপরে চলো। আরে তাড়াতাড়ি চলো চলো। আমি পাশের ঘরেতেই থাকি, যা চাই নিঃসংকোচে বলো, ঠিক আছে? মাসি, আমি কারোর থেকে সাহায্য নিই না, সে প্রতিবেশী হোক আর অন্য কেউ হোক, বুঝেছেন আপনি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে যান, নিজের কাজ করুন, যান। যাও, আমরাও যাচ্ছি উপরে। যাও। চলো তাড়াতাড়ি। এ কিরকম মানুষ, নিজের বউয়ের সাথে এইরকম ব্যবহার করে? চলো। চিন্টু প্রথমে নলিনীকে মেরেছে, তারপরে সঙ্গীতাকে মেরেছে, এবার নিজেই মারা গেছে। স্যার, একেও নিশ্চয়ই সেই মেরেছে যে ওকে সুপারি দিয়েছিল। নিজের কাজটা যেই শেষ হয়ে গেছে, ব্যাস এই চিন্টু ওর কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। গুলিটা সোজা কপাল দিয়ে ঢুকেছে, কিন্তু একটা কথা দেখো, ও না নিজের হাতটা এইভাবে রেখেছিল, এইভাবে গুলি আটকানোর জন্য, আর গুলি সোজা এই হাতে এফোর ওপর চলে গেছে, এখানে ফুটো হয়ে একেবারে কপালে। গাড়িটা ভালো করে চেক করেছো তো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, খুনি খুবই চালাক, একটা পা বুঝে শুনেও রাখছে স্যার। না তো গাড়ির নাম্বার প্লেট রয়েছে, আর না তো চেজিস নাম্বার, এমনকি স্যার ফিঙ্গারপ্রিন্টসও নেই। আচ্ছা, কোনো ব্যাপার না, পুরো ডিটেলসটাই পেয়ে যাবো আমরা। একটা কাজ করো, শান্তনুকে ফোন করো, ও আমাদের কার এক্সপার্ট, ও আমাদের ডিটেলসটা দেবে। আর তুমি এখন ঠিক আছো? হ্যাঁ স্যার, ঠিক আছি। এবার মনে করে বলো কি হয়েছিল এখানে, একের পর এক বলো। স্যার, ওই জোরে ছুটে আসা গাড়িটা থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি পড়ে গেলাম। তার মানে তুমি কাউকেই দেখোনি? না স্যার, ও ঝড়ের মতো এখানে এলো আর গাড়িটাকে রেখেই নিমেষে হাওয়া হয়ে গেল। স্যার, হ্যাঁ, আমি গাড়ির মাইলেজ মিটার আর ড্যাশবোর্ড আর অন্য ফিচারগুলো চেক করে নিয়েছি। এই গাড়িটা হচ্ছে 2009-এর সেলন LX3। সেলন LX 2009-এর সিরিজ। গ্রেট ওয়ার্ক শান্তনু, গ্রেট ওয়ার্ক। আর বাকি ব্যাপারটা আমরা আরটিও থেকে খবর নিয়ে নেব। পঙ্কজ স্যার, আপনি ভাবতে পারবেন না আপনাকে সহযোগিতা করে আমি কতটা আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, হ্যাঁ,
2009-এ 5 জনই গাড়িটা কিনেছিল। 2009-এ 5টা লোক গাড়ি নিয়েছিল? আচ্ছা, হ্যাঁ স্যার, ওই 5 জনের মধ্যে একজনের নাম আমাদের খুব গুরুত্বপূর্ণ। সে কে? তেজ। তেজ? তেজ দর্শনের ভাইপো? তেজ? তেজ বাবু বাড়িতে আছেন? বাবু তো বাড়িতে নেই। কে সীমা? আরে এসিপি স্যার আপনি? হ্যাঁ, তেজ বাড়িতে নেই? না, ও তো বাড়িতে নেই। কোথায় গেছে? চন্দ্রর মৃত্যুর পর থেকে ও কেমন যেন ঘাবড়ে ঘাবড়ে থাকে, আর কাল হঠাৎই ও কোথায় যেন চলে গেল। ওর ব্যাপারে কিচ্ছু জানতে পারছি না, আর না ওকে ফোনে পাচ্ছি। তেজ যখন বাড়ি থেকে যায় কিভাবে গেছে? মানে আমি বলতে চাইছি, গাড়ি নিয়ে গেছে? হ্যাঁ স্যার। আর কোন গাড়িটা নিয়ে গেছে? সেলন এলেক্স। সেলন এলেক্স 2009-এ কিনেছিলেন না? হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি করে জানলেন? ওর কিছু হয়নি তো? স্যার, ও সত্যি বলছে, তেজ বাড়িতে নেই। বলুন না স্যার, ও ভালো আছে তো? তেজ ভালো আছে কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু একটা কথা পরিষ্কার, যে একটা লোক তার নিজের প্রাণ দিয়েছে হয়তো তেজের কারণে। এইবার তুই দেখ আমি কিভাবে রেডটাকে পকেটে ফেলি। কি বলেছিলাম তো, তোরা আমার কাছে একেবারে শিশু, আমাকে হারাতে পারবি না। ছোট বাচ্চার সঙ্গে খেলতে বসে অনেকেই তো নিজেকে পাকা খেলোয়াড় বলে মনে করে। যদি দম থাকে তাহলে দুদান আমার সঙ্গে হয়ে যাক। এখন নয়, পরে আসবে। তবুও কাকা, তোমাকে আমার সঙ্গে তো একদান খেলতেই হবে, কেননা তোমার ঘরটা যে বাজি রাখা আছে। ঘরটা বাজি রেখেছি? মানেটা হলো কাকা, ক্যারামের গেম যদি আমরা জিতে যাই তাহলে তুমি তোমার ঘর আমাদের বিক্রি করে দেবে আমাদের পছন্দ মতো দামে। কি? হ্যাঁ, আর যদি খেলায় তুমি জিতে যাও তাহলেও ঘরটা আমরাই কিনবো আমাদের পছন্দ মতো দামে। হ্যাঁ, ও তাহলে আপনারা যা খুশি করতে চান তাই করবেন, রাইট? দেখো বাবা, ব্যাপারটা এইরকম যে এই পুরো পয়সা এটা আমাদেরই। এখন এই চলে কাল্লু আর কাঞ্চারি পয়সা চলবে, বুঝেছো? তোমাদের নিজেদের পয়সা নিজেদের কাছে রাখো, আমার ঘর বিক্রি করার কোনো ইচ্ছা আমার আরে নেই। একটু শান্ত হয়ে যান। চল হট। দেখো কাকা, ব্যাপারটা এইরকম, সিদ্ধান্ত তো বদলানো যায়, আর তুমি তো তোমার ঘরে একাই থাকো। তুমি তোমাদের ঘরটা আমাদের বিক্রি করে দাও, আমরা তোমায় টাকা দিয়ে দেবো, তুমি অন্য কোথাও গিয়ে ভাড়া থাকবে। কি? আমি আমার ঘর বিক্রি করে দেবো, তারপর অন্য কোথাও ভাড়া নিয়ে থাকবো? কখনো না, এসব কিছুতেই হবে না। কাল্লু। হ্যাঁ কাঞ্চা? এই কাকা দেখছে এভাবে শুনবে না, একে শরবত খাওয়াতেই হবে। কাকা, আমাদের শরবত খেয়েছো? শরবত? কি শরবত? বসো এখানে। শেষবার জিজ্ঞাসা করছি তোমাকে, এই ঘর বিক্রি করবে কি না? না, জীবন থাকতে নয়। না তো? ঠিক আছে, তাহলে এবার রেডি হয়ে যাও শরবত খাওয়ার জন্য। চল তো দেখি কি হচ্ছে ওখানে। কি হয়েছে কাকা? আমাকে দেখে তোমরা বুঝতে পারছো না যে আমার সঙ্গে কি হয়েছে? বিদায় সবাই, আমি এই জায়গা ছেড়ে অনেক দূরে চলে যাব, আর আমার ঘরটাও ওই দুজনকে দিয়ে দেবো। কাকা, 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 কাকার গায়ে হাত তোলা, দেখাচ্ছি মজা। সর। আরে কি করছো? ওরা ভালো না। ছাড়ো বৌদি, এখন কাকাই ওদের দুজনকে উচিত শিক্ষা দিতে পারবে। মারছো কেন? আরে কি মারছো কেন?
হে বাবা আবার যদি তুই হিরোগিরি দেখানোর চেষ্টা করিস তাহলে জিরোর নিচে নামিয়ে রাখবো তোকে, বুঝেছিস? হ্যাঁ, তোমাদের দুজনের দাদাগিরি এখানে চলবে না। আচ্ছা, তো কি তোর হিরোগিরি চলবে? যদি চ্যালেঞ্জ করিস না তাহলে পরের ঘরটা আমরা তোর কাছ থেকেই কিনবো। হ্যাঁ, আর দেবো একটু। হ্যাঁ, এই তেজের মোবাইলের লোকেশন এখানেই দেখাচ্ছে স্যার। হ্যাঁ, মনে তো হচ্ছে এটাই সেই ওয়্যার হাউস। এখানেই হয়তো ও লুকিয়ে বসে আছে। কার সঙ্গে দেখা করতে চান আপনারা? তেজ আছে ভেতরে? না স্যার, তাকে তো চিনি না। এই লোকটা না তো। কোনো ব্যাপার না, দরজা খোলো, আমরা ভেতরে চেক করব। দেখুন স্যার, আপনারা ভেতরে যেতে পারেন না। আর কিছু বলার আছে আপনাদের? সবাই ছড়িয়ে যাও, প্রতিটা কোণা ভালো করে দেখো। হ্যাঁ, তাড়াতাড়ি। স্যার, স্যার তাড়াতাড়ি আসুন। তেজ স্যার। মাই গড, এই তো তেজ। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাকো, তাড়াতাড়ি। তেজ, তেজ। স্যার, যদি তেজ ওদের দুজনকে মেরে থাকে তাহলে তেজের এই অবস্থা কে করলো? কি হয়েছে স্যার? সিআইডি এসেছে। আমি বাবন, ওয়ারহাউসের মালিক। বাবন ওয়্যার হাউসের মালিক আর অম্বাবাড়ি চলেরও মালিক, তাই তো? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? বাবন রাও, এটাই হয়েছে যে তোমার এই ওয়্যার হাউসে তেজকে আহত অবস্থায় পেয়েছি, আর তোমার অম্বাবাড়ি চল থেকে লোক উধাও হয়ে যাচ্ছে। তুমি আমাদের সাথে চলো। আচ্ছা, তুমি কি পূজা কাকি? হ্যাঁ বাবা, তুই কে? আমার নাম শুভম। একটা আন্টি তোমাকে ডেকে দিতে বললো, এক্ষুনি যেতে বললো। আন্টি? কোন আন্টি? নাম তো জানি না, কিন্তু আমাকে এই চকলেটটা দিলো তোমাকে এটা বলার জন্য। কোথায় সে আন্টি? গেটের বাইরে। গেটের বাইরে? আপনি আমায় ডেকেছেন? আগে হ্যাঁ। তো এই চকলেটটা আপনি দিয়েছেন? মাছকে ছিপে আটকানোর জন্য টোপ তো দিতেই হয়, তাই না? হ্যাঁ, ছাড়ো আমায়। চল, ছাড়ো, ছাড়ো। পূজা, চুপ কর, পূজা, কিন্তু চল। ছাড়ো। এত রাতে কোথায় যাচ্ছ তুমি? তোরা তো সাহস হলো কি করে বাইরে বেরোনোর? আমি আমি কোথাও যাচ্ছি না। এরা এরা আমায় তুলে নিয়ে যাচ্ছে। অপহরণ? কিছু করো। আমি পুলিশকে ফোন করছি। এক মিনিট। ছাড়ো। চল, চলো তুমি। চল। ছাড়ো না। চল, চল। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমার ওয়াইফকে? আমার একমাত্র স্ত্রী ছিল। বস ঠিকই বলেছিল, মেয়েটা খুব চালাক। মাথা তো খারাপ করে রেখেছে। পা ভেঙে দিল আমার। ব্রেকফাস্টে গ্লুকোজ ফ্লুকোজ খাস নাকি? একটা কাজ কর, এর চোখের পট্টিটা খুলে দে, না হলে চেঁচিয়ে মাথা খেয়ে ফেলবে। আরে আরে চুপ কর না, চুপ কর। এক মিনিট, আস্তে। এক মিনিট, আমার কথা শোনো। আমি চোখের বাঁধনটা খুলে দিচ্ছি, ওকে?
এটা এটা বন্দুক? তোর কি মনে হয় এটা বন্দুক? এটা আসল? না হলে কি পুজো ক্যাপ ফাটানো বন্দুক নিয়ে কিডন্যাপিং করবো? আমি না আমি একবার এটা ছুঁয়ে দেখতে পারি? আমি শুধু সিনেমায় দেখেছি। একবার ছুঁয়ে দেখি প্লিজ প্লিজ। আসল? চুপ চুপ, এই সর। দেখ, আমি খুব ভালো করে জানি যে নলিনী তোকে ওই বাড়িটা বিক্রি করেনি। সত্যি করে বলতো, কে তুই? আর এসব কি ষড়যন্ত্র করেছিস? ষড়যন্ত্র? আমি কিভাবে ষড়যন্ত্র করব? আমি তো একজন স্বামীর যাতনা সহ্য করা দুঃখী অবলা নারী। চুপ! তুই আর তোর পর কে পাঠিয়েছে তোদের এই বাড়িটা দখল করার জন্য? কেউ পাঠায়নি, কেউ পাঠায়নি। সব কাগজপত্র দেখে নিয়েছি আমি। ওই ঘরটা না ওদের নামেই আছে। আরে তুই আমাদের উকিল না ওর? আরে উকিল তো আমি তোমাদেরই, কিন্তু জানো তো প্রপার্টি অ্যাক্ট 8082 অনুযায়ী। দেখ, তোর এইসব বই বইয়ের ভাষা না আমাদের মাথায় ঢোকে না। সোজাসুজি বল আমাদেরকে কি করতে হবে? তোমরা না একটা কাজ করো, এই মেয়েটা আর ওর বরকে দুজনকেই মেরে ফেলো। তারপর আমি ওই ঘরের নকল কাগজ বানিয়ে দেবো আর ঘরটা তোমাদের দুজনের হয়ে যাবে। কিন্তু আমার কাছে না এর থেকেও ভালো আইডিয়া আছে। আইডিয়া দেওয়া আমার কাজ, আমি উকিল, তুমি নয়। আরে তুমি শোনো, আমার পেটে লাথি মারার চেষ্টা করো না, নইলে না। চুপ চুপ, বল কি আইডিয়া আছে তোর কাছে? আইডিয়াটা হলো আমি আপনাকে বিয়ে করে ফেলি। তাতে কি হবে জানেন? আপনি আপনার বাড়িও পেয়ে যাবেন আর আমি আমার স্বামীর থেকে নিষ্কৃতি পাবো। মেনে নিন না, মেনে নিন না, প্লিজ মেনে নিন না। রাজি হয়ে যা ভাই, রাজি হয়ে যা। ওরে মুখ পুরি, তুই আমাকে ঠকাবি? হ্যাঁ, সারা জীবন তোকে খাওয়ালাম, পড়ালাম, বড় করলাম, আর এখন তুই আমাকে ঠকাবি? মুখ পুরি কোথাকার! তুই অন্য একটা পুরুষকে বিয়ে করবি? তোকে আমি ছাড়বো না। আরে কি শুনছি আমি? আরে কে কোথায় আছো? আমাকে বিষ দাও, বিষ খেয়ে আত্মহত্যা করবো। অঙ্কিত, 3টে পুরুষ পেয়ে গেছিস তাই বলে আমাকে ভুলে গিয়ে এখন আমাকে অঙ্কিত বলে ডাকছিস? আরে কেউ কিছু দাও, এটা দিয়ে ওর মাথায় বাড়ি মারবো। আরে এটাকে ধরে না আমি। আমাকে বাঁচাও। আমি তোমাদের নামে প্রার্থনা করব, ওই বাড়িটাও তোমাদের নামে করে দেবো। আমার বাড়িটা? আরে ওই বাড়িটা আমি 25 লাখ টাকা দিয়ে কিনেছি। 25 লাখ আমার ঘর ওদের দিয়ে দিবি? তোকে তো আমি। চল এবার বল, তোরা কাদের জন্য কাজ করিস? পাগল হয়ে গেছিস নাকি? কেউ নিজের হবু বরের ওপরে বন্দুক তাক করে নাকি? দে 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 দে, আমায় দে। যদি 35 সেকেন্ডের মধ্যে না বলিস তোরা কাদের হয়ে কাজ করিস, তাহলে প্রাণে শেষ করে দেবো। কে তুমি? আরে একটু পড়াশোনা করলে আর এরকম প্রশ্ন করতি না। সিআইডি রে ওরা, সিআইডি। শেষবারের মতো জিজ্ঞেস করছি, তাড়াতাড়ি বলে দে কাদের হয়ে কাজ করছিস, বল। এখনো পর্যন্ত আমরা তো ঠিকঠাক পথে এগোচ্ছি বস। কাকা নিজের মুখে সবার সামনে বলেছে যে ওর ঘরটা শুধু আমাদেরকেই বেচবে। কিন্তু এই চাঙ্কি কিন্তু ভেতরে ভেতরে ছটফট করছে। দেখো কিছু না কিছু নিশ্চয়ই করবে। কি হয়েছে রে? বড্ড হুড়োহুড়ি দেখছি তোর। ভেঙ্কি কাকাকে তোমরা দুজনে প্রাণেই মেরে দিলে। এবার শান্তি হয়েছে তো? কি বলে গেল? চাঙ্কি মরে গেছে? এক মিনিট, সরো, দেখি সরে যান। এবার খুশি হচ্ছে তো তোমরা? আমাদের হাসি খুশি চলটাকে একদম শ্মশান ঘাট বানিয়ে রেখে দিলে। আরে না না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমরা চাঙ্কিকে মানিনি, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কিচ্ছু ভুল বলছি না আমরা। আপনাদের মারার ফলে কাকার ইন্টারনাল ব্লিডিং হয়েছে আর উনি মারা গেছে। ইন্টারনাল ব্লিডিং? হ্যাঁ, কিন্তু ওনার এই আত্মহত্যা এবার বৃথা যাবে না। এবার না তোমরা এখানে থাকবে আর না তোমরা কাকার ঘরটা নিতে পারবে। পুলিশ আসছে তোমাদেরকে জেলে নিয়ে যাওয়ার জন্য। পুলিশ?
পুলিশ কেন? আমরা পুলিশ স্টেশন থেকে আসছি। কাল্লু কাঞ্চা কে? ডাকো। এরা দুজন। দাঁড়া, চল আমাদের সাথে। হ্যাঁ চলো চলো, আমরা যখন কিছু করিনি তো ভয় পাওয়ার কি আছে? চলো চলো। এই সিআইডির লোকগুলো উকিলটার সাথে কি করছে মনে হয়? জানি না ভাই, ওরা যখন উকিলকে ছাড়ছে না তখন আমাদের নিশ্চয়ই হালুয়া বানিয়ে দেবে। স্যার, এরা এতক্ষণ ধরে এখানে রয়েছে কিন্তু এরা এমন কোনো কথা বলেনি যার থেকে আমরা কোনো সূত্র পেতে পারি। পঙ্কজ, আর একটু অপেক্ষা করো, একটু সময়, দেখবে সমস্ত তেজ ফুরিয়ে গেছে, ফটাফট বলতে শুরু করবে। শালা, তুই আমাকে মারলি কেন? আরো মারবো। কি করবি তুই? তুই হাসছিস কেন? এটাই তো আইডিয়া পাপ্পু, এটাই আইডিয়া। আমরা দুজন একে অপরকে এমন পেটান পেটাবো যে আমাদের শরীরে প্রচুর চোট আর আঘাতের চিহ্ন চলে আসবে। এরপরে আমরা সিআইডি লোকেদের ফাঁসিয়ে দিয়ে বলবো যে ওরা আমাদের উপরে টর্চার করেছে। চল শুরু করি। চলো, এদের ফাইটিং দেখে বোর হয়ে যাওয়ার থেকে ভেতরে চলো। বাহ 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 বাহ, তোমাদের কুস্তি খতম? হ্যাঁ, নিজেদের খুব চালাক মনে করো তাই না? দুটো ছ্যাঁচোর, দেখাও এদেরকে। আমরা দুজন একে অপরকে এমন পেটান পেটাবো যে আমাদের শরীরে প্রচুর চোট আর আঘাতের চিহ্ন চলে আসবে। এরপরে আমরা সিআইডি লোকেদের ফাঁসিয়ে দিয়ে বলবো যে ওরা আমাদের উপরে টর্চার করেছে। এবার বলো তাড়াতাড়ি, আর যা বলবে সত্যি বলবে। স্যার, এইসব আমরা চাঙ্কি দাদার কথা শুনে করেছি। ও আমাদের বলেছিল যে পূজাকে কিডন্যাপ করে নাও। চাঙ্কি বলেছিল? আচ্ছা, কেন কেন চাঙ্কি এটা করেছে? স্যার, ও চলটা খালি করাতে চাইছিল আর ওখানে একটা বিশাল বড় মল বানাবে বলে ভাবছিল। আচ্ছা, চল খালি করতে চেয়েছিল চাঙ্কি মল বানানোর জন্য, কিন্তু চাঙ্কি ভুলে গিয়েছিল যে যতক্ষণ সিআইডি আছে কোনো চলই জোর করে খালি করাতে পারবে না। এক্সকিউজ মি, এই কুশলের ঘরটা কোন দিকে? ওই ওপরে, রুম নাম্বার 112। ওই ঘরে যে দুজন থাকে ওরা কোথায় গেছে? কাল্লু আর কাঞ্চা, হ্যাঁ, ওদেরকে তো পুলিশে ধরে নিয়ে গেছে। হ্যাঁ স্যার, ওরা দুজন তো চাঙ্কি দাদাকে খুন করেছিল। ওরা দুজন 1 নম্বরের গুন্ডা। দয়া স্যার আর অভিজিৎ স্যার কাউকে খুন করেছে? এটা কি করে সম্ভব স্যার? কাকা তুমি বলো না, ওরা তো তোমাকেও মেরেছিল। না 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 না, দেখো ওরা কিন্তু গুন্ডা ছিল না, ওরা আমাদের সিআইডি অফিসার অভিজিৎ আর দয়া। এসিপি স্যার ঠিকই বলেছেন পিঙ্কু, ওরা দুজন সিআইডি অফিসারই ছিল। ওনারা আমাকে সবকিছু খুলে বলে দিয়েছেন। ওনাদের কথা মতোই আমি মার খাবার নাটকটা করেছিলাম। হ্যাঁ, চাঙ্কির লাশটা কোথায় পড়ে আছে? সেটা তো পুলিশে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। স্যার, হ্যাঁ স্যার অভিজিৎ স্যার, দয়া স্যার কাউকেই ফোনে পাচ্ছি না। আমার মনে হয় ওনারা খুব বড় বিপদে পড়েছেন। আরে ছাড়ো শ্রেয়া, কোনো বিপদই হয়নি, যেখানে দয়া আর অভিজিৎ একসাথে আছে। কি ব্যাপার স্যার, 2 ঘন্টা ধরে ঘোরাচ্ছেন, বোর হয়ে গেছি। কোনো মিউজিক টিউজিক প্লে করুন না। ঢিংচ্যাক। হ্যাঁ, তোরা দুজন পুলিশ ভ্যানে বসে আছিস, পিকনিক করতে যাচ্ছিস না কোথাও? হ্যাঁ, চুপচাপ বস। ঠিক আছে ভাই, রাস্তায় কোথাও একটু চা খাইয়ে দিও, বড্ড ঘুম পাচ্ছে। আরে বাবা, তোরা খুব মজা পাচ্ছিস নাকি? আর একটু দাঁড়া, তারপর সব ঘুম ছুটে যাবে। হ্যাঁ, আচ্ছা,
আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? কোন পুলিশ স্টেশনে? জমলোক পুলিশ স্টেশন। নাম শুনেছিস কখনো? জমলোক? তার মানে আমাদের টিকিট কেটে গেছে কাঞ্চা ভাই। গাড়িতে বোম লাগানো আছে। বোম? আর বোম ফাটবার আগে আমরা গাড়ি থেকে নেমে যাব, তোরা দুজন বোম নিয়ে মজা করবি। চল। এই, এই, এই। ওরা দর্শন সেটকে মারার জন্য রেখে দিয়ে গেছে, ওরা পালাচ্ছে, ধরো ওদের। এই তারা বলছি। স্যার, ওই হচ্ছে চাঙ্কির ঘর। ওটা? হ্যাঁ স্যার। সচিন, শ্রেয়া, যাও খুব ভালো করে চেক করে আসো রুমটা। একটা কথা বলুন, এই চাঙ্কি কদিন ধরে আছে এই চলে? স্যার, ও তো এখানে অনেক বছর ধরে আছে। আর একাই থাকতো নাকি ওর সঙ্গে কেউ থাকতো? স্যার, ও তো একলাই থাকতো, ওর কোনো আত্মীয় স্বজন ছিল না। স্যার। হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, ওর ঘর থেকে এতগুলো টাকা পেয়েছি। চাঙ্কির রুম থেকে এতগুলো টাকা? ও তো এখানে থাকতো। একটা কাজ করো, এই রুমটার প্রতিটা কোণা ভালো করে দেখো, আর যদি দরকার পড়ে তার মেঝে খুঁড়ে দেখো, দেখো আরো কিছু পাওয়া যায় কিনা। স্যার? হ্যাঁ। একটা কথা বলুন, যে চাঙ্কি এত বছর ধরে আপনাদের এখানে আছে, ও কি কাজ করতো? স্যার, আমরা অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু ও আমাদেরকে কখনো কিছু বলেনি। স্যার, কালু আর কাঞ্চা। কাল্লু আর কাঞ্চা নয়, দয়া আর অভিজিৎ। কি হয়েছিল? হ্যাঁ, কিছু নয় স্যার, ওই সামান্য চোট লেগেছে, ঠিক হয়ে যাবে। স্যার, আপনারা ঠিক আছেন স্যার? হ্যাঁ ঠিক আছে স্যার, এই মলের কিছু পেপারস পেয়েছি, আম্বাবাড়ি আর গুলাবাড়ির চলের জায়গায় তৈরি হবে। এই দেখো, এই মলে চাঙ্কি 20% পার্টনারশিপ আছে, 20%। আর এই জন্যই ও চলটা খুব তাড়াতাড়ি খালি করতে চেয়েছিল। কিন্তু ভেঙ্কি কাকা তো মারা গেছে, তাহলে এখন কি হবে? না হে, ও এখনো মারা যায়নি। যেরকম ও দুজন পুলিশের লোক নকল ছিল, অ্যাম্বুলেন্সও নকলই ছিল স্যার। আর চাঙ্কির মৃত্যু, সেটাও মিথ্যে, সবকিছু নাটক ছিল, ও বেঁচে আছে। আমাকে ছেড়ে দাও, তোমরা কেন আমাকে মারতে চাইছো? আরে বলবে তো আমি কি দোষটা করেছি? তোর দোষ শুধু এইটুকুই যে তুই গুলাববাড়ি চলের মালিক। হ্যাঁ, আম্বাবাড়ি চালের মালিক হবো এবার আমরা সব, আর তুই এখানে পচে পচে মরবি। আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে এরকম করো না তোমরা। তুই মরার কয়েকদিনের মধ্যেই পুরো চল আমি চুটকি মেরে খালি করে দেবো। আর সেখানে তৈরি হবে একটা দারুণ মল। আরে শেষ ইচ্ছেটা বলে দে এবার, আমরা চাই না তোর আত্মা আমাদের মলে ধেই ধেই করে নেচে বেড়া। আরে ও দাদা, তাড়াতাড়ি করে ওখান থেকে যান।
আরে বাবা, ওকে এখানেই ফেলে রেখে দে, এখানে ব্লাস্ট হবে, এমনি মরে যাবে। চল 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 চল, পালা পালা পালা, এখান থেকে পালা। বাঁচাও। ওরা দর্শন সেটকে মারার জন্য রেখে দিয়ে গেছে, ওরা পালাচ্ছে, ধরো ওদের। এই তারা বলছি। আপনারা আমরা সিআইডি অফিসার, ভয় পাবেন না। আপনারা আসতে অনেক দেরি করে ফেলেছেন, ব্লাস্ট আরম্ভ হয়ে গেছে, এখন আমাদের পক্ষে বাঁচা অসম্ভব। কিচ্ছু হবে না, আপনি তাড়াতাড়ি চলুন। আরে সিনেমায় এই নতুন ভিলেনটা আবার কোত্থেকে এলো? এই তারা বলছে। শ্যামলী, গুলাবাড়ি চলটার জায়গায় যে মলটা হওয়ার কথা ছিল, সেই কাজটা থেমে যাওয়ার জন্য আমার অনেক ক্ষতি হয়। আমার বাবার 16 কোটি টাকা লগ্নি করা ছিল এই প্রজেক্টে। আমরা পথে বসে যাই, সব শেষ হয়ে যায় আমাদের। তাই তুমি তেজকে বিয়ে করেছিলে, যাতে ওর সম্পত্তি ব্যবহার করে গোলাবাড়ি চলকে হাতাতে পারো। হ্যাঁ, শুধুমাত্র একটাই স্বপ্ন ছিল আমার, চলটাকে শেষ করে দিয়ে তার জায়গায় একটা ঝলমলে মল তৈরি করা। আর নিজের স্বপ্ন পূরণের জন্য একের পর এক অপরাধ করে যাচ্ছ, খুন করেছো, নির্দোষ লোকেদের বাড়ি ছাড়া করেছো, হ্যাঁ, তাদের ভয় দেখিয়েছো, হুমকি দিয়েছো। আর এছাড়াও চন্দ্র আর চিন্টুর খুনের অভিযোগ তেজের ঘাড়ে চাপিয়ে দাও, ওকে তুমি ফাঁসিয়ে দিয়েছো। কিন্তু কি লাভ হলো? আপনারা সিআইডির লোকেরা মাঝখানে ঢুকে পড়লেন আর সব পণ্ড করে দিলেন। কি করব মাসি, এ তো আমাদের পুরনো অভ্যেস। আর আমাকেও তো অনেক বড় বোকা বানালো এরা দুজন, কাল্লু আর কাঞ্চা হয়ে। তোমাদের মতো সাপেদের গর্ত থেকে বের করার জন্য সিআইডিদের প্রায়শই এমন করতে হয়। তোমাদের খুব শখ ছিল যে একটা বিশাল বড় মল করবে, কিন্তু সরকার আগে থেকেই বড় মল বানিয়ে রেখেছে, জেলের কাল কুঠরি।